আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আহ, আপনাদের দ্বিতীয় পর্বের যে পরীক্ষা তো সম্পন্ন হয়েছে, আপনারা মনে করে আশা করতে রেজাল্টও পেয়ে গেছেন। তো আমরা তৃতীয় পর্বের ক্লাস শুরু করে দিয়েছি। এই ধারাবাহিকতায় আজকে আমাদের যে প্রথম ক্লাস ছিল আমরা এটা নিতে থাকবো। আর প্রথমে বলে নিই, যেহেতু করোনা পরিস্থিতিতে একটা খারাপ অবস্থা চলছে, সবাই নিজের স্বাস্থ্যবিধি মেনটেন করে চলবেন। হ্যাঁ, তা আমরা চলুন না আমরা দেখি আজকে ক্লাসের মধ্যে কি আছে। হ্যাঁ, আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজির তৃতীয় পর্বে ক্লাস নিব। তো আমি আপনাদের ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর ক্লাস নিব। আরেকটা কথা বলিনি, অনেকেই বলছে যে ইলেকট্রিক্যাল সার্কিট 2টা সম্পর্কে ধারণা নাই। আপনারা তো দ্বিতীয় পর্বে ইলেকট্রিক্যাল সার্কিট 1 পড়ছেন। হ্যাঁ, তো আমি বলে দিই, ইলেকট্রিক্যাল সার্কিট 1 যেই অংশ গিয়ে শেষ হয়ে যায়, মানে যতটুকু গিয়ে শেষ হয়ে গেছে, ঠিক পর থেকেই ইলেকট্রিক্যাল সার্কিট 2 শুরু হয়েছে। যদিও দুই সেমিস্টারে আমরা পড়তেছি, কিন্তু মানে একদম ধারাবাহিক জিনিস। যে ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ ভালো ধারণা থাকবে না, ইলেকট্রিক্যাল সার্কিট 2-তে ধারণা নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো এই জন্য আমি আজকে আপনাদেরকে ইলেকট্রিক্যাল সার্কিট 1 থেকেই অনেক কিছু শেখাবো। আস্তে আস্তে, যেহেতু সার্কিট 2 বই নাই আপনাদের কাছে, এই জন্য আমি সার্কিট 1 থেকেই শিখাবো। আর এটা মনে করবেন না যে বেহুদা, কারণ সার্কিট 1 এই অংশগুলো না জানলে আপনি সার্কিট 2 কোনো লাভ হবে না। সারা এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছেন, সম্পূর্ণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনাদের এসি সার্কিটের হিসাবটাই আপনার বাইরে যাবে, আপনার বড় একটা জিনিস বাদ পড়ে যাবে। তো আমি আজকে সার্কিট 1 থেকেই অনেক কিছু পড়াবো। হ্যাঁ, আমি সার্কিট 1 এর এসি সার্কিট এবং এসি ফান্ডামেন্টাল এই অধ্যায় 5 থেকে আপনাদের কিছু একটা অংশ খুব অল্প সময়ের জন্য পড়াবো এবং ইন্টারেস্টিং হবে আশা করতেছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন। ক্লাসের মাঝে মাঝে আপনাদেরকে 2টা হোমওয়ার্ক দেওয়া আছে। হোমওয়ার্কগুলো কিভাবে, কোন জিনিসটা কিভাবে পাঠাইতে হবে এটা জানতে হলে পুরো ক্লাসটাই দেখতে হবে, কারণ এক এক সময় এক একটা হোমওয়ার্ক আপনি পাইবেন। ক্লাস না দেখলে হোমওয়ার্কটা দেখবেন না বা খুঁজে পাবেন না। যাই হোক, আমি আপনাদের আহ, সাথে আছি মোহাম্মদ এমদাদুল হক, অরবিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যালের। আমি মূলত এই ভিডিওটা আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বানাই, যদিও এটা ইউটিউবে পাবলিক হয়ে থাকে। অনেকেই বাইরের কেউ দেখলে বিরক্ত হবেন না, কিন্তু শুধুমাত্র এটি আমার ছাত্রদের জন্যই বানানো হয়েছে। তো চলুন দেখি আমরা আগে বইয়ে কি আছে। হ্যাঁ, বইটা খুঁজে বের করি। বই, হ্যাঁ, এই হচ্ছিল আমাদের বই। বই থেকে খুব দ্রুত কিছু পড়ায়, তারপরে আমি বাইরে চলে আসবো। হ্যাঁ, এসি সার্কিট এবং এসি ফান্ডামেন্টাল। এসি কি? এসি আমরা তো আগেই বলেছিলাম যে এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর এসি ফান্ডামেন্টাল তো এটার একটা প্রাথমিক ধারণা দেবো এখানে, যে ভোল্টেজ বা কারেন্ট সময়ের সাথে পরিবর্তন হয় তাকে এসি ভোল্টেজ বা কারেন্ট বলে। আর যে সার্কিটের ভোল্টেজ বা কারেন্ট সময়ের সাথে পরিবর্তন হয় না, তাকে এসি সার্কিট বা এসি সার্কিট বলে। তা বুঝতে পারতেছি, যেই সার্কিটের কারেন্ট সময়ের সাথে পরিবর্তনশীল। হ্যাঁ, এটা সময়ের সাথে পরিবর্তনশীল বলতে আমরা বুঝি নির্দিষ্ট সময়ে পজিটিভ দিকে সে মুভ করে, আর বাকি অর্ধেক সময় বা পরের সময় সে নেগেটিভ দিকে মুভ করে। মানে তার একটা অল্টারনেশন আছে। অল্টারনেশন যেরকম বলতে বুঝি, আমি দোলনা, আমরা তো চিনি অনেকে দোলনা। দোলনা কি সবসময় কি একদিকেই ঢেউ খায়? না, সে যেই দিকে ঢেউ খায় ঠিক কিছুক্ষণ পরে কিন্তু পিছনের দিকেও আসে। হ্যাঁ, উল্টা দিকে আসে, নেগেটিভ দিকে। তো সামনের দিকে গেলে যদি সে পজিটিভ হয়, পিছন দিকে আসলে কি নেগেটিভ। এটাকে বলে অল্টারনেশন। তো এসি সার্কিটটা ঠিক এরকমই। এসি সার্কিটের এই এসি কারেন্ট কিছু সময় পজিটিভ দিকে যাবে, মানে কোন যেই দিকে যাবে নেগেটিভ দিকে, বাকি সময় সে নেগেটিভ দিকে যাবে। হ্যাঁ, এরকম ভাবে সে চলতে থাকবে, সময়টা চলতে থাকবে।
বলা হয়ে থাকে ড্রয়িং বা নকশায় দেখেন এসি সার্কিটের ভোল্টেজ বা কারেন্ট সময়ের সাথে পরিবর্তন হয় বলে এটি দেখতে ঢেউয়ের মতো। ভালো কথা। বলা হয়ে থাকে ড্রয়িং বা নকশায় সার্কিটের চিত্র বা ডায়াগ্রাম বিদ্যুৎ প্রযুক্তিতে অন্যতম শক্তিশালী মাধ্যম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এগুলো না পড়বো, অল্প সময় যেহেতু পড়বো। হ্যাঁ, এসি সার্কিটের সংজ্ঞা দেখেন, এখানে এসি সার্কিটের সংজ্ঞা দেওয়া আছে। যে ভোল্টেজ বা কারেন্ট সময়ের সাথে পরিবর্তন হয় তাকে আমরা এসি সার্কিট বলি। এখানে এই আমি আর এটা তো আগে পড়ে আসছি, দেখেন কি দেওয়া আছে, কয়েকটা এসি সিগন্যালও দেওয়া আছে এখানে। যেমন এটা করে বলতেছি আমরা সাইন ওয়েভ, সাইন সাইন থিটা কস থিটা, এগুলো তো আমরা জানতাম, সেই সাইন হচ্ছে এই সাইন ওয়েভ। আচ্ছা, তো এই সাইনে দেখেন এই যে এইভাবে এই সিগন্যালটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখানে 0 থেকে শুরু হয়ে সামনের দিকে যাচ্ছে। বাকি সময় এর উপরে যদি পজিটিভ দিক হয় তো নিচে অবশ্যই নেগেটিভ। তো যতক্ষণ সে সামনের দিকে যাচ্ছে এটা পজিটিভ, বাকি সময় কিন্তু সে নেগেটিভ যাচ্ছে, এটা একটা সাইন ওয়েভ। এইখানে দেখেন এটা হচ্ছে যদি উপরের দিকে পজিটিভ হয়, পজিটিভ দিকে কিছুক্ষণ চলে আবার নিচে এসে হঠাৎ করে কিন্তু ঠিক এই সময় নেগেটিভ চলে আসছে, এবং আবার নেগেটিভ দিকে চলতেছে। উপর আমি বলতে বারবার বলতেছি উপরে পজিটিভ নিচে যদি নেগেটিভ হয়, হ্যাঁ সেম এরকম ভাবে পজিটিভ নেগেটিভ ভাবে চলতে চলতে সে এগিয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে দেখেন এই সিগন্যালটাও ফার্স্টে এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে কি পজিটিভ দিকে, আস্তে আস্তে কি সে নিচের দিকে নেগেটিভ চলে আসছে। আচ্ছা এটা সিগন্যালটা কিরকম ভাবে আঁকা হয়, এই প্রতিটি সিগন্যাল কিন্তু এক একটা নাম আছে। এটা সাইন ওয়েভ, এটা স্কোয়ার ওয়েভ, এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজাকৃতির মতো দেখতে ওয়েভ, ত্রিভুজ। এটা হচ্ছে করাত চিনি নাম না, গাছ কাটার যে বড় করাত, এরকম এই করাতের মতো দেখতে, এটা হচ্ছে স। করাত ইংরেজি হচ্ছে স, মানে এটা হচ্ছে স টুথ ওয়েভ, করাতের দাঁতের মতো দেখতে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখতে পারলাম। তো আমরা আগে জেনে নিই যে আমরা সাধারণত এই ইলেকট্রিক্যাল এসি সার্কিটে এই সাইন ওয়েভ সম্পর্কে আমরা বেশি জানতে হবে, কারণ এই সাইন ওয়েভের ক্যালকুলেশন খুবই সহজ, সহজে এটা ক্যালকুলেশন করা যায়, এবং এটাকে আমাদের জেনারেটর, আমরা জেনারেটরে যে ওয়েভ বা বিদ্যুৎ তৈরি করে কারেন্ট তৈরি করে ওইটা অনেকটাই সাইন ওয়েভের মতো, বা সাইন ওয়েভই অনেকটাই বলতে হবে, সাইন ওয়েভের মতো না, সাইন ওয়েভই। তো আমরা সাইন ওয়েভে এই হিসাবটাও সহজ, এই জন্য আমরা সবসময় বেশিরভাগ সময় কি সাইন ওয়েভ হিসাব করি। এই হিসাবগুলো প্রয়োজন পড়ে, এগুলো সাধারণত সিগন্যাল প্রসেসিং এ আমাদের কাজ করি, এগুলো নিয়ে বেশি। আহ, আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ারে আমরা সাইন ওয়েভটা নিয়ে বেশি কাজ করব। ঠিক আছে, আমরা সামনে এগিয়ে যাই। আচ্ছা, আমি আসলে আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য খুব প্রেজেন্টেশন তৈরি করতে পারি নাই। আমি সরাসরি আমাদের গুগল যে সার্চ মামা আছে ওনার মাধ্যমে কাজটা করব, মানে গুগল সার্চ থেকে কাজগুলো করব। হ্যাঁ, এটা একটা এসি সিগন্যাল দেখতে পাচ্ছি আমরা। এসি সিগন্যাল কেন? কারণ এই সিগন্যাল ধারণাটা আপনারা কতটুকু পাইতেছেন আমি বুঝতেছি না। হ্যাঁ, আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেটের সাথে সম্পর্কিত, ওরা কিন্তু বিভিন্ন কার্ভ বা এরকম গ্রাফ দেখেন, মানে প্রত্যেক ওভার এইদিকে থাকে হচ্ছে কি এই আনুভূমিকভাবে থাকে হচ্ছে ওভার, 1 ওভার 2 ওভার 3 ওভার 4 ওভার, এরকম। আমি একটা রান রেট দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। তো যেটা বলতেছিলাম যে সিগন্যালটা কিভাবে আঁকা হয়, হ্যাঁ আমি এটা আপনাদের একটা বাস্তব উদাহরণ দেখি, তাইলে বুঝতে পারবেন সিগন্যালটা কি। হুম, আচ্ছা এইখানে দেখেন একটা স্ট্রাইক রেট বাই স্কোর। হুম, এটা হচ্ছে গৌতম গম্ভীর, এটা হচ্ছে যুবরাজ সিং। ওনারা 0 থেকে 10 ওভারের মধ্যে কত রান বেশি স্ট্রাইক রেট ছিল ওনাদের? হ্যাঁ, দেখেন 50। আবার 10 থেকে 20, এই যে এরকম ওদের রান রেট। একটা সময় কম, ওনাদের খেয়াল করে দেখেন ওনারা শেষের দিকে বেশি এগ্রেসিভ খেলছে। তাহলে এটা কি চারটা কি এদিকে গেছে কি ওভার, এদিকে কি রান রেট। ওকে, তো আমরা যেই সিগন্যাল নিয়ে কাজ করি, হ্যাঁ এটা এই দিকে হচ্ছে সময়, এদিকে সময়, আর এই উপরের দিকে কি মান, মানে কত ভোল্টেজ বা কত কারেন্ট উৎপন্ন করছে, এখানে ভোল্টেজ দেখাচ্ছে নাকি। তো এখানে যদি হয় সময়, মানে সময় কি আপনি একটা জেনারেটর যখন চালু দিবেন সময় কি থেমে থাকবে? থেমে থাকবে না, সময় চলতেই থাকবে, মানে এদিকে সময় চলতেছে, ওই সময় মান কত ছিল, হ্যাঁ কত 200 ভোল্টেজ ছিল, 300 ভোল্টেজ ছিল, এরকম মান কত ছিল। তো এটা খুব সূক্ষ্ম একটা সিগন্যাল, সময় খুব মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডের হিসাবে। এখানে এই অল্প সময়ের ভিতরে এই সিগন্যালটা এই সময়ের মধ্যে সে কত মান চেঞ্জ করছে,
দেখা যায় এক সময় সে শূন্য থেকে, যখন জেনারেটর চালু হয়েছে তখন শূন্য থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে কি তার ভোল্টেজ বাড়ছে, বাড়তে বাড়তে আবার কমতেছে সময়ের সাথে, আবার কমতে কমতে এক সময় সে যেদিকে পজিটিভ ছিল এখন নেগেটিভ কারেন্ট চলে আসছে। এটা হচ্ছে সিগন্যাল। তো এইটাই বলছিলাম যে এটা আমার সাইন ওয়েভ। তো আমরা এই সাইন ওয়েভ, আমি বারবার বলছি সাইন ওয়েভ, সাইন ওয়েভ বলতে আমরা তো যে সাইন থিটা, এই সাইন থিটার আমরা সাধারণত যে 8, 9 বা 9, 10 আমরা কিন্তু সাইন থিটার গ্রাফ পড়ে আসছি। আমি দেখাই যে এরকম ভাবে গ্রাফ আঁকতাম, মনে আছে? এক্স, হাউ টু ড্র, দেখেন ওয়াই সমান সমান সাইন এক্স, এইটার গ্রাফ যদি আঁকি, হ্যাঁ, এদিকে এক্স আর এদিকে ওয়াই, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান কত, এক্স এর মান এত হলে ওয়াই এর মান কত, এই সবগুলো মান যদি বের করি, এক্স এর মান এত হলে ওয়াই এর মান কত, পরে এগুলো তুমি একটা গ্রাফে বসাই, মনে নাই এরকম গ্রাফ যে আমরা আঁকতাম, যে আবার গ্রাফের প্রত্যেক ঘরকে এক একক ধরে এক্স এবং ওয়াই এর মান এরকম বসাইলে, যদি বসাই তাহলে এই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এই যে চিত্রটা পাবো অনেকটা এই ঠিক এই চিত্রটাই পাবো। তো এই চিত্রটাকে বলে হচ্ছে সাইন ওয়েভ বা সাইনের গ্রাফ। তো সাইনের গ্রাফ সবসময় এই শূন্য থেকে শুরু হয়, কই থেকে শুরু হয়, শূন্য থেকে শুরু হয়, এবং এই এই অর্ধেক, এই অর্ধেক পর্যন্ত 180 ডিগ্রি, আর বাকি অর্ধেক হচ্ছে 360 ডিগ্রি। মানে আমরা জানি যে একটা বৃত্তের যে টোটাল ঘর মানে হচ্ছে কি 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি ঘুরলে আমরা বুঝি কি সে একবার ঘুরে গেছে। ওকে, ঘড়ির কাঁটা শূন্য 12 থেকে শুরু হয়ে ঘুরে যদি আবার 12-তে আসে মানে কত হয়, 360 ডিগ্রি হয়। হ্যাঁ, তো সেম মানে কি একবার ঘুরে গেছে, সেম তো এটা পুরাপুরি একবার ঘুরে যায়, বা একবার এক সাইকেল, এগুলোর বলি আমরা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ভাষায় এক সাইকেল। যেমন ফ্যানের পাখা যেখান থেকে শুরু করছে ঘুরে, এখান থেকে ঘুরে যদি আবার এখানে আবার ফিরে আসে তাহলে কি হয়, এক সাইকেল সম্পন্ন হয়। আর এক সাইকেল সম্পন্ন হলে কত ডিগ্রি ঘুরে, 360 ডিগ্রি। কিভাবে 360 ডিগ্রি ঘুরে এটা আপনারা জানেন, এই সম্পর্কে আর বিস্তারিত বললাম না। তো চলুন আমরা আমাদের বই চলে যাই। হ্যাঁ, আমি বারবার বলি যে মানে ডিসি কারেন্ট নিয়ে অনেকেই ভয় কম থাকে। ডিসির হিসাবগুলো যেমন ভি ইকুয়াল টু ভি ইকুয়াল পি ইকুয়াল টু ভিআই, পাওয়ার সমান সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভি সমান সমান আইআর, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এই হিসেবগুলো অনেকে সহজে করে ফেলে, কিন্তু এসি সার্কিটে গিয়ে ওনারা আটকে যায়, এসি সার্কিটের দুর্বলতা থাকে। এই জন্য এই ভিডিওটা ইচ্ছা করলে আমার যে সিনিয়র স্টুডেন্ট আছে ওনারাও দেখতে পারেন। আচ্ছা, এদের মধ্যে সাইনোসয়েডাল বা সাইন ওয়েভ সর্বাধিক এসি সার্কিটে ব্যবহৃত হয়। আমি যা বলছি তাই। ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে সাইন ওয়েভের ত্রিকোণমিতিক, মানে বাকি যে জিনিসগুলো আছে এগুলোর সাথে ডাটা কমিউনিকেশন, আপনার মোবাইলে ওয়্যারলেসে ডাটা ট্রান্সফার করতে যে জিনিসগুলো, ওইখানে সিগন্যালগুলো বেশি ব্যবহৃত হয়। তবে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো না। যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে সাইন ওয়েভ প্রয়োগ করলে অন্যান্য ওয়েভের তুলনায় আউটপুট ভালো রেসপন্স পাওয়া যায়। এখানে যে 1, 2, 3, 4 এই চারটা জিনিস বলছে যে সাইন ওয়েভ যদি আমি আমার ইলেকট্রিক্যাল সার্কিটে দেই, এই 3, 4টা ওয়েভ বাদ দিয়ে, তাহলে কি সুবিধা পাই সাইন ওয়েভের, মানে ভালো রেসপন্স পাওয়া যায়, আপনার পাওয়ার ভালো পাওয়া যায়, এখানে হিসাব সহ যেগুলো আমি বলে ফেলছি, নয়েজ কম, এই জিনিসগুলো আমি বলে ফেলছি, এগুলো আমি বলবো না। আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখি পরবর্তী পৃষ্ঠা কই। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে আসছি মনে হয়। হ্যাঁ, পরের পৃষ্ঠা হচ্ছে এসি সার্কিটের প্যারামিটার। এসি সার্কিটে আমরা রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স সম্পর্কে আলোচনা আমরা আগে করছি। আর কিছু জিনিস আসবে সামনে, এগুলো ছাড়াও রিঅ্যাকট্যান্সের যে হিসাবগুলো এগুলো আসবে, ওইটা খুব ইম্পর্টেন্ট হবে, আগে বলে দিচ্ছি। এসি ও ডিসি সার্কিটের কিছু মৌলিক পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো জানতে হবে। যেমন ডিসি সার্কিটের ভোল্টেজ বা কারেন্টের সময়ের সাথে পরিবর্তন হয় না, এটাও জানেন আপনারা নাকি? ডিসি সার্কিট কোনটা মনে আছে? আমি দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ডিসি কারেন্ট। হ্যাঁ, এই যে ব্যাটারি কারেন্ট কিরকম যায়, সব সময় একই যায়। সে কোনো সময় এই দেখেন আপনার মানে মোবাইলের ব্যাটারি 3.7 ভোল্টেজ, সব সময় 7 ভোল্টেজ দেয়, এগুলো পজিটিভ দিকেও ঘুরে না, নেগেটিভ দিকেও ঘুরে না, একই সময় একই ভোল্টেজ দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ডিসি সার্কিট। কিন্তু এসিতে কিন্তু এরকম না। এসি কি করে, এই যে সময় খুব ক্ষুদ্র সময়ের মধ্যে কিন্তু সে কি ভোল্টেজ আপ ডাউন করে, মানে আপ ডাউন বলতে বোঝাচ্ছে কিছু সময় প্লাস, কিছু সময় নেগেটিভ দিকে সে প্রবাহিত হয়। ডিসি সার্কিটের সোর্স হিসেবে ব্যাটারি বা ডিসি জেনারেটর ব্যবহার করা হয়। হ্যাঁ, বা তো আমরা আগেই বলছি ডিসি ব্যবহার করা, আর এসি সার্কিটে এসি জেনারেটর বা জেনারেটর ব্যবহার করবো আমরা। হ্যাঁ, ডিসি সার্কিটের প্যারামিটার হিসেবে শুধুমাত্র রোধ, হ্যাঁ, রোধ ব্যবহার করা হয় প্যারামিটার হিসেবে, শুধু রোধ। এসি সার্কিটে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স ব্যবহৃত হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ডিসি সার্কিটের প্যারামিটার হিসেবে শুধু রোধটাই বেশি ব্যবহৃত হয়,
আর এই সার্কিটে আমরা রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স বেশি ব্যবহার করবো। ডিসি সার্কিটে স্কিন ইফেক্ট নাই। স্কিন ইফেক্ট কি, এগুলো আপনারা বুঝবেন না। মানে বিদ্যুৎ সবসময় যে পরিবাহী বা তার স্কিন দিয়ে চলে যেতে চায়, সে মাঝখান দিয়ে যাইতে চায় না, বুঝছেন? মনে করেন আপনার কিরকম বলবো, আপনার মনে করেন যে তারগুলো আছে, হ্যাঁ, পরিবাহীগুলো আছে, আপনারা দেখেন মোটা মোটা পরিবাহী, এই পরিবাহীগুলা বিদ্যুৎ যখন পাস করে তখন তার পুরাটা পরিবাহী দিয়ে সে যাইতে চায় না, সে শুধু তার সারফেস বা বাইরের যে আবরণ ওই দিক দিয়ে সে ঘুরে ঘুরে চলে যেতে চায়। এটাকে বলে স্কিন ইফেক্ট। যাই হোক, ডিসি সার্কিটের সোর্স ভোল্টেজকে সহজে হ্রাস বৃদ্ধি করা যায় না, এটা একটা ইম্পর্টেন্ট। আপনি একটা ব্যাটারি 12 ভোল্টেজ কিনে নিয়ে আসছেন, ওইখানে কি আপনি জোর করে ওইখান থেকে 14 ভোল্টেজ বানাতে পারবেন? ডিফিকাল্ট, করা যাবে, খুব ডিফিকাল্ট, ঠিক তো? আপনি দোকান থেকে একটা 1.5 ভোল্টেজের পেন্সিল ব্যাটারি কিনে নিয়ে আসছেন, ওইখান থেকে ভোল্টেজ বানাতে পারবেন? পারা যাবে, বাট ডিফিকাল্ট। বুঝছেন? সেম এসি সার্কিট এই জিনিসটা একটু সহজ হয়, হ্যাঁ, এসি ভোল্টেজ ট্রান্সফর্ম করে ট্রান্সফরমারের সাহায্যে এটা আপ ডাউন করানো যায়। ডিসি কে সহজ উপায় এসিতে রূপান্তর করা যায় না, ডিসি কে সহজ উপায় এসিতে রূপান্তর করা যায় না, এটা খুব ডিফিকাল্ট। আমরা এটা ইনভার্টার ইউজ করতে হয়। ইনভার্টারের দাম তো জানেন কত। ডিসি থেকে আমি এসিতে রূপান্তর করতে আমাকে ইনভার্টার লাগে, মানে পিওর যদি এসি বানাইতে চাই আমরা ব্যবহার করার জন্য। কিন্তু এই এসি কে একদম সহজেই বা 2-4টা ডায়োড হিসেবে ব্যবহার করে কিন্তু কি করতে পারি, রেকটিফায়ার ইউজ করে ডিসি বানিয়ে নিতে পারি। এটা ভালো, এই জন্য আমরা এসির গ্রহণযোগ্যতা বেশি। ডিসি সার্কিটের ভোল্টেজ ড্রপ কম হয়, ফলে রেগুলেশন কম বা ভালো, এটা একটা ভালো জিনিস। ডিসি সার্কিটের ভোল্টেজ ড্রপ কম হয়, কিন্তু এসি সার্কিটে ভোল্টেজ ড্রপ বেশি হয়। ডিসিতে এসি এর তুলনায় উৎপন্ন ভোল্টেজ খুব কম পাওয়া যায়। বোঝা গেছে কি? মানে আমরা যে জেনারেটর গুলো আছে সাধারণত 1500 ভোল্টেজের বেশি জেনারেট করতে পারে না, বুঝছেন? 1500 ভোল্টেজের বেশি ডিসি জেনারেটর করতে পারে না, কিন্তু এসি জেনারেটর 32 কেভি পর্যন্ত বা তৈরি করতে পারে, 32,000 ভোল্টেজ পর্যন্ত। ডিসিতে কমিউটেশন সমস্যা নাই, এসিতে কমিউটেশন সমস্যা আছে, এটা জটিল জিনিস, এটা আপনারা এখন বুঝবেন না। এটা একটা জেনারেটরের প্রসঙ্গ আর কি এখানে, বা মোটর প্রসঙ্গ। আচ্ছা, যাই হোক, বিদ্যুতায়নের ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব। বিদ্যুতায়নের ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব কেন, এসি সার্কিটটা বেশি গুরুত্ব, আর আমরা কেন আজকে এসি সার্কিট পড়তেছি? যে জাতির মাথাপিছু বিদ্যুৎ শক্তি ব্যবহারের হার যত বেশি, সে জাতি তত উন্নত। এটা সুন্দর একটা কথা। বিদ্যুৎ যারা তৈরি করে, বিদ্যুৎ তো আর শুধু বাতি জ্বালায় না, হ্যাঁ, যে দেশ যত বেশি বিদ্যুৎ ব্যবহার করতেছে ওই দেশ তত বেশি উন্নত। এর মানে কি, বিদ্যুৎ ব্যবহার করে সে কিন্তু কোনো না কোনো শিল্প উন্নত কাজগুলো করছে। আচ্ছা, আর এই শক্তি দুই ধরনের সোর্স, ডিসি এসি, হ্যাঁ। তো সার্কিটের গুরুত্ব এখানে বলছে, এই গুরুত্বটা আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি এটা খুব বেশি পড়তেছি না, হ্যাঁ, সহজ কথাই হবে। পরবর্তী একটু জটিল জিনিসের দিকে চলে যাওয়া যায় কিনা। আচ্ছা, আমি পরের পৃষ্ঠায় চলে আসছি, 140 পৃষ্ঠা দেখাচ্ছে। এখানে এসি সার্কিটের সুবিধা ও অসুবিধা দেওয়া আছে। এসি সার্কিট এর সুবিধা কিন্তু আমি মনে হয় আগে একটু পড়ে আসছি, হ্যাঁ। অসুবিধাগুলো এখানে শুধু পড়ি। এখানে এসি বা এসি সার্কিটের সাহায্যে ব্যাটারি চার্জ করা যায় না। এটা মানে আপনি একটা ব্যাটারিকে চার্জ করতে ডিসি বানাইতেই হয়, এসি দিয়ে চার্জ করলে সে ডিসি বানাই নিতে হয়, হ্যাঁ, ও পালসেটিং ডিসি লাগে, হ্যাঁ। ইলেকট্রোপ্লোটিং এর কাজে এসি ব্যবহার করা যায় না। ইলেকট্রোপ্লোটিং কি, আমরা আগে পড়ছিলাম, ধরেন যে ওই আমাদের হাতের লোহার ঘড়ির যে বেল্ট থাকে, লোহার তৈরি, কিন্তু দেখতে কি স্বর্ণের মতো মনে হয়। আগের সময় বিদেশ থেকে আসলে স্বর্ণের ঘড়ি বা বিয়েতে স্বর্ণের ঘড়ির মতো একটা দিত, এই স্বর্ণের ঘড়ি না, ওইটা ধরেন যে লোহার ঘড়ির উপরে পাতলা কোটিং করছে বা আবরণ দিছে, এই সোনালী রঙের আবরণ, তো ওই যে দিচ্ছে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লোটিং। এই ইলেকট্রোপ্লোটিং শুধু এই কাজে ব্যবহার করা হয়, যেমন গাড়ির যে রং করে, হ্যাঁ, বডিগুলা যখন তৈরি করে ওই ইলেকট্রোপ্লোটিং করে। এরপরে বড় ধরনের যে মরিচারোধক জিনিসপত্রগুলা, জাহাজগুলা, সাবমেরিনগুলা, এগুলো ইলেকট্রোপ্লোটিং করতে হয়। আপনার বাড়ির চামচ, স্টিলের ব্যবহারের জিনিসপত্র ইলেকট্রোপ্লোটিং করতে হয়। এটা এসিতে করা যায় না। এসি সার্কিটের ফ্রিকোয়েন্সি জনিত কারণে স্কিন ইফেক্ট সৃষ্টি হয়, ফলে সার্কিটের রোধ বেড়ে যায়। স্কিন ইফেক্ট বলছিলাম কি, যে সার্কিট এসি কারেন্টে বিদ্যুৎ তারের মাঝখান দিয়ে যাইতে চায় না, সে সাইড দিয়ে কি ঘুরে ঘুরে যাইতে চায়, এটা বাড়ির স্বভাব। এটা হচ্ছে এসি সার্কিটে থাকে। এসি সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির কম্পন বা নয়েজ বেশি। নয়েজটা কি, এটা আরো আসবে, আপনারা খুব বেশি বুঝবেন না এখন। নয়েজ বলতে বোঝাচ্ছে, নয়েজ মানে কি, যেখানে একজন থাকার কথা সেখানে যদি 4-5 জন থাকে তাহলে কি নয়েজ হবে না? এটাই মানে মনে করেন যে যেখানে একটা সিগন্যাল যাওয়ার কথা ওইখানে ওর মতো দেখতে আর 4-5 জন চলে যায় আর কি।
তো ওই মূল সিগন্যালকে ওই সিগন্যালটা কাজ করতে বাধা দেয় বা একটা হারমোনিক্স তৈরি করে। বৈদ্যুতিক ট্রাকশন, লিফট ইত্যাদিতে এসি ব্যবহার করা যায় না। বোঝা গেছে কি? মানে যে লিফটে ট্রাকশন বলতে বোঝাচ্ছে আমরা যে আমাদের ড্রাম গাড়ি, ইন্ডিয়াতে দেখবেন ছোট ছোট ট্রেনের মতো বাস চলে শহরের মধ্যে দিয়ে, ড্রাম, এগুলো বলে ট্র্যাকশন। এই ধরনের কিছু গাড়ি টাড়ি আছে, এগুলো বলছে ট্র্যাকশন। এই ক্ষেত্রে এসি ব্যবহার করা যায় না, আপনাকে ডিসি বানাইতে হবে। তো এই মোটামুটি এগুলো ছিল এসির কি এসির ব্যবহার। অসুবিধা। এখন আমরা এসি ভোল্টেজ উৎপাদনের মূলনীতিতে চলে আসি। কিভাবে একটা জেনারেটর এসি ভোল্টেজ তৈরি করে। এসি বা ডিসি যে কোনো জেনারেটরে দুইভাবে ভোল্টেজ উৎপন্ন করা যায়। একটি স্থির চুম্বক ক্ষেত্রে একটি কয়েল ঘুরে। জিনিসটা মনে রাখেন কি, একটা স্থির চুম্বক ক্ষেত্র, আমরা দেখেন এখানে এই চিত্রটা খেয়াল করেন, দুই পাশে দুইটা চুম্বক এখানে রাখছি। এটা নর্থ মানে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। আমরা জানেন যে দুই পাশে দুটো চুম্বক যদি রাখি, একটা থেকে আরেকটা আকর্ষণ করে না? হ্যাঁ, একটা যে আরেকটা থেকে আকর্ষণ করছে, এর মানে কিন্তু কি, এর মানে হচ্ছে এর মাঝখানে কিছু এরকম আকর্ষণের একটা বলরেখা বলে এগুলা, হ্যাঁ, চুম্বক বলরেখা এরকম। মানে কি এখানে এইটাকে এটা চুম্বক ক্ষেত্র। এই দুইটা চুম্বকের মাঝখানে যদি একটা তারের কয়েল তো বুঝেন, এটা কিন্তু তারের কয়েল হয়েছে। এই তারের কয়েল যদি আমরা ঘুরাই, তাহলে এই তারের কয়েলের মধ্যে কি হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে। শর্ত দুইটা, স্থির চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কয়েলটাকে ঘুরান, ওকে, অথবা কি এই কয়েলটা স্থির থাকবে, আপনি চুম্বক ক্ষেত্রটাকে যদি ঘুরান, ওকে, এই দুইভাবেই আপনি বিদ্যুৎ তৈরি করতে পারেন। এখানে চুম্বক এসি জেনারেটরের মূলত দুইটা অংশ থাকে, একটা চুম্বক ক্ষেত্র আর একটা কি কয়েল বা আর্মেচার। আমি এগুলো ব্যাখ্যা করব না, আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিও থেকে একটু দেখেন তো যে কিছু বোঝা যায় কিনা, কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় এই সার্কিটে। হ্যাঁ, একটু দেখতে থাকেন। হ্যাঁ, Station become an important part of our life. At home, electricity has become an important part of our life. At home, we need it to run the appliances like electric bulb, television, refrigerator, fan, etc. And in the industries, it is used to run different types of machines. An AC generator is used to generate electricity at various power stations like thermal power stations, nuclear power stations, and hydroelectric power stations. However, an AC generator can also be seen at home, which is used during power outages to keep the appliances like fan, refrigerator, etc. working until power is restored. Let us understand how an AC generator produces electricity. An AC generator is a device used to convert mechanical energy into electrical energy. It was originally designed by a famous physicist, Nikola Tesla. Working of an AC generator is based on the principle of electromagnetic induction. According to this principle, a change in flux linked to a coil induces an electric current in the coil. The direction of the induced current in the coil can be given by Fleming's right-hand rule. Lenz's law can also be used to find the direction of current in the coil. Let us now see the construction of an AC generator. An AC generator consists of field magnets, an armature, two slip rings, and two carbon brushes. The poles of field magnets are concave and cylindrical in shape and therefore produce a radial magnetic field. Armature is a soft iron core on which a coil having a large number of turns of copper wire is wrapped. The two ends of armature are attached with two slip rings. These rings rotate with the coil. The slip rings are made of metals and are insulated from each other. Two brushes are made of carbon. One end of each brush is in contact with rotating slip rings and other end is connected to an outer circuit. A galvanometer is connected in the outer circuit to show the deflection due to the current induced in the armature. When coil is rotated between the pole pieces, a current is induced in the coil. The induced current আচ্ছা, তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো? আমি ইংলিশে তো আমি একটু হেল্প করি, যে এই দুই পাশে দুইটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র। আশা করি বুঝতে পারছো। is shown by the deflection in the galvanometer. আর আমি বলছিলাম যে চুম্বক ক্ষেত্রের মাঝখানে তুমি যদি একটা কয়েলকে ঘুরাও, তাহলে কিন্তু এই কয়েলের মধ্যে কি হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে। ওকে, তো এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। আর এই যে মাঝখানে এটাকে দেখতেছি, এটা একটা কয়েল, এখানে কয়েলটা কিন্তু কি ঘুরতেছে। আর এখানে একটা মিটার ইউজ করছে দেখার জন্য যে আসলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে কিনা। দেখো এখানে এটা একটা গ্যালভানোমিটার ইউজ করতেছে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে কিনা। তা আমাদের যে জেনারেটর গুলা ঠিক এই সেম পদ্ধতিতে চলে। ওইখানে একটা চুম্বক ক্ষেত্র থাকে, ওই চুম্বক ক্ষেত্রের ভিতরে মাঝখানে কিছু কয়েল ঘুরে,
ওই কয়েল ঘুরলে ওইখানে কি হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। তোমরা বিয়ে বাড়িতে বা অফিস আদালতে জেনারেটর দেখবো ওই জেনারেটরগুলো কি এটা ইঞ্জিন দিয়ে ঘুরাইতে হয় না, ওই পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন দিয়ে কিন্তু ঘুরায়। ওই ঘুরাইটা কি, ওই ঘুরাই হচ্ছে মাঝখানে কয়েলটাকে ঘুরায়। আর দুই পাশে দুইটা কি চুম্বক ক্ষেত্র থাকে। এই চুম্বক ক্ষেত্র কি নর্মাল চুম্বক ক্ষেত্র না, কি ধরনের চুম্বক ক্ষেত্র থাকে ওইখানে? হ্যাঁ, ওইখানে চুম্বক ক্ষেত্র বানায় নেই, ওইখানে কয়েল, দুই সাইডে দুইটা কয়েল ব্যবহার করে। ওই কয়েলের মধ্যে সাপ্লাই দিয়ে, বুঝছো, ছোট একটা ব্যাটারি থাকে, ওই ব্যাটারি থেকে সাপ্লাই দিয়ে ওইখানে কি করে চুম্বক বানায় নেয়। ওকে। আর ছোট ছোট জেনারেটরে, যেমন সাইকেলের ছোট ছোট জেনারেটর আছে, ওইখানে কিন্তু কি সরাসরি এইসব ইয়া দিয়ে দেয়, এরকম চুম্বক দিয়ে দেয়। কিন্তু বড় জেনারেটরগুলো কিন্তু কি মানে ব্যাটারি দিয়ে এই দুই পাশে তার পেঁচানো থাকে, ওই তার থেকে সে কি চুম্বক উৎপন্ন করে আর মাঝখানে একটা কয়েল ঘুরে। ওকে, ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ। meter. The two-way deflection in the galvanometer shows that the induced current is alternating. Now let's see the working of an AC generator. এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, গ্যালভানোমিটার কিন্তু একবার ডান দিকে ঘুরতেছে, আবার একবার বাম দিকে ঘুরতেছে। এর মানেটা কি, মানে কয়েল কিন্তু একই দিকে ঘুরতেছে। বুঝছো, কয়েলটা একই দিকে ঘুরতেছে, কিন্তু গ্যালভানোমিটার একবার ডান দিকে ঘুরেছে, একবার বাম দিকে ঘুরেছে। এর মানে হচ্ছে আমরা দেখছিলাম যে এসি কারেন্ট একবার উপরের দিকে উঠছে, আবার ঘুরে নিচের দিকে যাচ্ছে, মানে একবার প্লাসের দিকে যাচ্ছে, একবার মাইনাসের দিকে যাচ্ছে। এই ঘটনাটা কিন্তু গ্যালভানোমিটার দেখাচ্ছে। ওকে, দেখো। The armature keeps on changing its relative position with respect to the magnetic field as it rotates about an axis perpendicular to the field. Therefore, the flux linked with the coil keeps on changing with time. As a result, an EMF is induced. This in turn induces an electric current in the coil as the two ends of armature are connected to an external circuit. An electric current starts flowing through it. The current is detected by the galvanometer connected in the external circuit. Due to change in the relative position of the armature coil, the direction of the current flowing in each arm of the armature coil keeps on changing, and hence the current so obtained is alternating current. To understand the generation of alternating current more clearly, let us mark one arm of the armature as green and the other as pink. As per the Fleming's right-hand rule, the direction এই জিনিসটা এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করো। ফ্লেমিক্স এর কি রাইট হ্যান্ড রুল, বুঝছো? দেখো, ও ডান হাতের তিনটা আঙ্গুলকে তিন দিকে ব্যবহার করছে। এই জিনিসটা খুব স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিভাবে, এবং ব্যাখ্যাটা তোমরা রাখতে পারো কোন আঙ্গুলটা কোন দিকে। একদিকে যদি এই দিকে দেখো, খেয়াল রাখো, এটা খুব কাজে দিবে। of current in the arm marked as green is outward, and in the arm marked pink is inward. After rotating half turn in anti-clockwise direction, the direction of current in green arm becomes inward, and that in the pink arm becomes outward. Thus, after every half turn, the direction of current changes, and as a result, alternating current is generated. If we plot a graph between the induced EMF and time, তো আশা করি মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারছো যে কিভাবে একটা জেনারেটর এসি কারেন্ট উৎপন্ন করে। মানে এসি কারেন্টটা ও কিন্তু দেখাচ্ছিল যে এই একটা কয়েল তো ঘুরতেছে এখানে নাকি, একটা কয়েলের অর্ধেক যদি লাল দেখাচ্ছিল আর একটা কয়েলের অর্ধেক সবুজ দেখাচ্ছিল। মানে ঘুরে ঘুরে কিন্তু সে একবার উপরে যাচ্ছে ওই কয়েলটা, একবার নিচে যাচ্ছে এইভাবে। তো সো ওই ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল থেকে দেখা যায় যে কয়েল একবার ওই সবুজ দিয়ে বের হয়, আবার একবার লাল দিয়ে বের হয়। মানে কয়েল যদি একবার এদিক থেকে বের হয় আবার ওদিক থেকে বের হয়, মানে কি বিদ্যুতের গতি তো মানে বিদ্যুৎ তো এদিক দুই দিক থেকে বের হচ্ছে, মানে এক এক সময় এক এক দিকে। এই জন্যই ওই রকম সাইন ওয়েভটা বিদ্যমান। তো আমরা এই সাইন ওয়েভ সম্পর্কে আলোচনা করছিলাম। টাইম পিরিয়ড, এই জিনিসটা আমরা পরের পৃষ্ঠায় চলে আসছি। এই জিনিসটা একটু পড়ব। টাইম পিরিয়ড কি? এসি ভোল্টেজ বা কারেন্ট বা যে কোনো পরিবর্তনশীল রাশি এক সাইকেল অতিক্রম করতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলে। ওকে, যে সময় লাগে এক সাইকেল অতিক্রম করতে। এক সাইকেলটা কি বলছিলাম মনে আছে? এটাই বলছিলাম যে একবার প্লাসের দিকে ঘুরে বিদ্যুৎ, এবং পরের বার ইলেকট্রিসিটি নেগেটিভ একটা অর্ধেক সাইকেল সম্পন্ন করে, তখন পরের বার কি হবে, আবার পজিটিভ আসবে। তো ওই পজিটিভটা একবার আসি আমার, এই জন্য একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই যে দুইটা আমার প্রান্ত নিয়ে আমার কি একটা সাইকেল সম্পন্ন হলো। এটা সহজে বোঝা যায় আমরা ফ্যানের দিকে যখন চাকাই,
ফ্যানের একটা পাখা যখন একবার ঘুরে সে আবার পূর্ব অবস্থায় ফিরে আসে, মানে কি একবার ঘুরলো, ওই একবার ঘুরলে কিন্তু কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। সেম এই জিনিসটা কিন্তু এরকমই হয়েছে, যেখান থেকে ঘোরা শুরু হয়েছে নেগেটিভ দিকে ঘুরছে, আবার 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 এখান থেকে আবার ওই দিক থেকে যাবে, মানে কি 360 ডিগ্রি হয়ে গেছে। যেরকম আবার ধরো একটা দোলনা, একটা দোলনা তুমি এখান থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে দিয়ে দিলা, মানে কি সে পজিটিভ দিকে গেল, আবার সে ওইখান থেকে ঘুরে কি আবার ফিরে আসছে, মানে নেগেটিভ দিকে চলে আসছে। এখন কি হবে, এখন তো আবার সে সামনের দিকে যাবে, মানে এই একটা পজিটিভ আর একটা নেগেটিভ মিলে কিন্তু কি একটা সাইকেল বা টাইম পিরিয়ড বলতেছি আমরা, হ্যাঁ? তো এই সম্পূর্ণ একটা সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে ওটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। হ্যাঁ, তো এসি সিগন্যালের ক্ষেত্রে 360 ডিগ্রি সময়টাকে আমরা অ্যাঙ্গেলেও প্রকাশ করি, ডিগ্রিতে প্রকাশ 360 ডিগ্রি, যে সময় লাগে সময় প্রকাশ করলে এটাকে বলবো হচ্ছে আমরা টি, কত টি। আচ্ছা, এই 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 সময়ের অর্ধেক যদি যে বলে বা যে কোনো একটা অর্ধেক সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে ওটাকে বলা হচ্ছে আমরা অল্টারনেশন, বলে কি অল্টারনেশন টি/2, যে সময় টি এর সময়ের অর্ধেককে বলবো আমরা কি টি/2 বা অল্টারনেশন। একটু বড় করে দিই। আচ্ছা, অল্টারনেশন ফ্রিকোয়েন্সি ইম্পর্টেন্ট জিনিস। এসি ভোল্টেজ বা কারেন্ট বা কোনো পরিবর্তন রাশি, হ্যাঁ, 1 সেকেন্ডে বা 1 সেকেন্ড সময়ে যতগুলো সাইকেল সম্পন্ন করে তাকে ফ্রিকোয়েন্সি বলে। মানে এটা কি, মানে 1 সেকেন্ডে তুমি যে দোলনাটা দোলাচ্ছ ওই দোলনাটা কয়বার সে আপ ডাউন করলো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে শুধু যে 10 বারে গিয়ে এবং চলে আসে 10 বার, তাহলে কি 10 সাইকেল। সেম এসি সার্কিটে এই এরকম একটা সিগন্যাল 1 সেকেন্ডের ভিতরে কয়বার সম্পন্ন হচ্ছে ওইটাকে বলে হচ্ছে কি, আহ ওইটাকে বলে হচ্ছে এসি সার্কিট এর ফ্রিকোয়েন্সি। এটাকে বলে এসি সার্কিটের ফ্রিকোয়েন্সি। মনে থাকবে টি সমান সমান 1/f। কেমনে হয়েছে এটা, আমি ধরলাম 1 সেকেন্ডে, খেয়াল করো, আমি ধরলাম 1 সেকেন্ডে টি সমান সমান 1/f। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা কি খেয়াল করি, f ইকুয়াল টু 1/t। টি সময়ে আমার যদি টি সময়ে সম্পন্ন হয় যদি একটা সাইকেল, কয়টা একটা সাইকেল সম্পন্ন হয়, টি মানে কি, টি তো ছিল আমার টাইম পিরিয়ড, তো টি মানে কি টি সময়ে টাইম সময় কয়টা একটা সাইকেল, অর্থাৎ 1 সেকেন্ডে সম্পন্ন হয় কয়টা সাইকেল, 1/t। এই 1/tটাই হচ্ছে কিন্তু কি আমার ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করতে হবে। আর হচ্ছে কৌণিক ব্যান্ড, কোন অল্টারনেশনের কয়েল বৃত্তাকার পথে একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক বেগ বা কৌণিক ফ্রিকোয়েন্সি বলে। মানে নাকি কোনো ফ্রিকোয়েন্সি কোন অল্টারনেটরের কয়েল বৃত্তাকার পথে, একটা বৃত্তাকার পথ, যেহেতু কৌণিক বেগ আসছে মানে কি বৃত্তাকার একটা পথ আছে এখানে, বৃত্তাকার পথ একক সময় যে দূরত্ব অতিক্রম করে, এটা কিন্তু ধরো ধরো তোমার ঘড়ির কাঁটাটা ও কি সবসময় বৃত্তাকার পথে দূরত্ব অতিক্রম করে না, তোমার একটা গাড়ির চাকা কি করে বৃত্তাকার পথে শুধু ঘুরতেছে না শুধু, কিন্তু ওকে থেমে নেই, কিন্তু ওটা কিন্তু ঘুরতেছে। তো 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বটাকে বলবো আমরা কৌণিক বেগ। আর দূরত্ব এখানে কি কিসে, এখানে কি মিটারে মাপা যাবে, যেহেতু কৌণিক ভাবে ঘুরতেছে, ওই যেহেতু কোণ হিসেবে মাপতে হবে, কোন কোণ থেকে কত কোণ, ঠিক না। যেরকম ধরো 12 থেকে শুরু হয়ে যদি সে 15তে আসে, বোঝা গেছে, 12 মানে আমার ঘড়ির কাঁটার সেকেন্ডটা যদি 12 থেকে শুরু হয়ে সরি 3-এ আসে, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, উপরে 12 সোজা আর 3-এ আসছে, মানে কি সে 90 ডিগ্রি ঘুরে গেছে। তো এটা এইরকম ভাবে কোণ মাপতে হবে। ওকে, তো কৌণিক বেগ হচ্ছে এটা। আমি আপনাদেরকে এখন আমাদের প্রথম অ্যাসাইনমেন্টটাকে ডিক্লেয়ার করব। অ্যাসাইনমেন্ট কই, এই অ্যাসাইনমেন্ট চলে আসছে। আচ্ছা, কয়েক ধরনের এসি সিগন্যালকে খাতায় এঁকে ছবি উঠে পাঠাও। এটা হচ্ছে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। কি, কয়েক ধরনের যে এসি সিগন্যাল আছে ওই সিগন্যালটাকে খাতায় আঁকবা। কি কি সিগন্যাল আছে আমি কিন্তু দেখাইছি। কি কি আছে, আছে হচ্ছে সাইন ওয়েভ, শর্টওয়েভ ওয়েভ, স্কোয়ার ওয়েভ, বা এরকম আরো কিছু আউলা ঝাউলা ওয়েভ আছে, ওইগুলোকে খাতায় আঁকবা, একে ছবি উঠে আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাইবা। যদি এটা পাঠাও তাহলে বুঝতে পারবো যে আজকে ক্লাসটা তোমরা করছো। তাহলে এই ক্লাসের ছবি আমি কে কে হোমওয়ার্ক পাঠাচ্ছে এটা কিন্তু আমি আগামী দিন পাবলিশ করবো। ওকে, তো আমি আজকে আরো ক্লাস নিতাম, আমি আর বেশি ক্লাস নিব না, পরবর্তীতে আরো কিছু টপিকস আছে এগুলা আচ্ছা, আমি আজকে আমার এই ক্লাস শেষ করে দেবো। ক্লাস শেষ করার আগে তোমাদেরকে বলি যে তোমাদের আশা করি সবাই উপবৃত্তির ফর্ম আবেদন করছো।
উপবৃত্তির ফর্মে আবেদন করার সময় কিন্তু তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা এই 2021 সনের মার্চ মাস পর্যন্ত বেতন বকেয়া দেওয়ার কথা। তোমরা কিন্তু অনেকেই বেতন বকেয়া দাও নাই। এটা কিন্তু তোমাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তোমাদের মাসিক বেতন বকেয়া কিন্তু জমে যাইতেছে, ঠিক তো? তো জমে গেলে একসাথে দিতে তোমাদের কষ্ট হবে। তো আমরা চাই যে তোমরা যা পারো ক্লাসের সময়ই কিছু না কিছু করে দিয়ে দিবা। অনেকেই দিয়ে দিচ্ছে, বাকিরাও দিয়ে দিবা। আবার অনেকে জিজ্ঞেস করে স্যার মাসিক বেতন কত, বকেয়া কত, এগুলো একটু বলে দিলে ভালো হয়। এগুলা কিন্তু আমাদের ওয়েবসাইটেই দেওয়া আছে। তোমরা কি আমাদের ওয়েবসাইটের ঠিকানা জানো? আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে oiet.norsindi.edu.bd। দেখো, oiet.norsindi.edu.bd, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তুমি তোমার মাসিক বেতন কত, অনলাইনে পরীক্ষা তো তোমরা দিছো, এগুলো জানতে পারবা। কেমনে বেতন কত জানবা? এখানে দেখো কুইক পে আছে, এই কুইক পেতে ক্লিক করবা, তোমরা কিন্তু বেতন দিতেও পারবা এখান থেকে। হ্যাঁ, দিবা হচ্ছে পেমেন্ট। পেমেন্ট একটা অপশন আসবে, এই পেমেন্ট অপশন থেকে তোমরা কি মাসিক বেতন দেখতেও পারবা, দিতেও পারবা। স্টুডেন্ট রুল দাও এখানে। আমি একটা রুল দিলাম, আনুমানিক 6605 এর জন্য একটা রুল দিলাম। এই রুলটা আমার মনে আছে আর কি, ভিউ। আচ্ছা, এখানে দেখো ওই ছাত্রের এখানে চলে আসছে, ভি দেওয়ার পরে পেমেন্ট ডিটেলস চলে আসছে। ছাত্রের নাম হচ্ছে ইব্রাহিম খলিল মাজহারুল, পেমেন্ট আইডি 268, এগুলো দেওয়া আছে। দেখো অ্যামাউন্ট দেওয়া আছে 1275 টাকা, টোটাল পেইড হচ্ছে মাত্র 10 টাকা দিয়েছে সে, টোটাল ডিউ এখনো 1265 টাকা দেখাচ্ছে। পেমেন্ট ডিটেলস দেখাচ্ছে এখানে। মাসিক বেতন কত তার? 1000 টাকা। সেমিস্টার ফি কত তার? 1000 টাকা। এই সব কিছু কিন্তু সে দিতে পারবে, দেখতে পারবে। কারণ তুমি যদি মাসিক এই বেতন ক্লিয়ার করতে চাও, মানে বেতন জমা দিতে চাও আমাদের ওয়েবসাইটে, তাহলে কি করবা? দিবা হচ্ছে পে নাও দিলে যত পক্ষে আছে, ধর তোমার 10,000 টাকা পক্ষে আছে, তুমি 10,000ই দিবা, তাহলে পে নাও দিবা। কিন্তু তোমার 10,000 টাকা পক্ষে আছে, তুমি এখন দিবা 2,000 টাকা, তাহলে কি করবা? দিবা চেঞ্জ অ্যামাউন্ট। চেঞ্জ অ্যামাউন্ট তুমি কত টাকা দিবে এখন? দিবা হচ্ছে আমি 1200 টাকা দিব। কত দিব? 1200 টাকা। দেওয়ার পর দেবো কি আমি? সাবমিট। তো সাবমিট দেওয়ার পরে চলে আসছে আমার 1200 টাকা। তাহলে আমার বকেয়া ছিল 1265 টাকা, তাহলে এখন কিন্তু বকেয়া দেখাচ্ছে 65 টাকা, কারণ 1200 দিয়ে দিব এখন। আর এই 1200 টাকা পাঠাইতে আমার খরচ লাগবে কত? 18 টাকা খরচ লাগবে, এটা দেখাই দিচ্ছি তোমাকে। এবার তুমি 1200 টাকা পাঠাইলে 1218 টাকা তোমার কেটে নিবে। ওকে, এবার দিলাম পে নাও। পে নাও দেওয়ার পর কিন্তু ইন্টারভিউ দেখো আমার চলে আসছে। এই যে বিকাশ অ্যাকাউন্ট চলে আসছে। আমি যদি বিকাশের মাধ্যমে পাঠাতে চাই, বিকাশে ক্লিক করব। ওকে, খুব সহজ। ওকে, তুমি তোমার বিকাশ নাম্বার দাও, ওই বিকাশ নাম্বার দিয়ে তুমি তোমার কি বলে পিন নাম্বার দিবা, দিলে কিন্তু ওখান থেকে তোমার 1218 টাকা চলে যাবে। তো ছাত্রছাত্রীরা আমাদের অফিসে খোলা আছে। তোমরা যদি মনে চাই যে অফিসে আসবা, তাহলে অবশ্যই আগে ফোন দিয়ে, প্রয়োজন ছাড়া আসবা না। আমরা অফিসে আসতে নিষেধ করি। যদি একান্তে আসতে চাও আসো, আর বেতন টেতন দেওয়ার জন্য অনলাইনে দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, ফোনে জানাইবা। তো আজকের ক্লাস তোমাদেরকে কিরকম লাগলো এটা জানাইতে হবে। হ্যাঁ, আশা করি তোমরা ভালো আছো। যে কোনো জন্য যোগাযোগ রাখবা, আর পার্সোনাল মেসেঞ্জারে আমার হোমওয়ার্কটা পাঠিয়ে দিবা। তো ধন্যবাদ আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করার জন্য। আমি আর তেমন কিছু বলবো না, প্রয়োজনে ফোন দিও।